ফকির কে? সেই যে রোজ আমার কাছে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি না। এই ঠিক তার আসবার সময় হয়েছে। তুমি তাকে একবার বলে শোনা, সে যেন এসে আমার ঘরে একটিবার বসে। জয় হো ফকির, হে যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। ঠাকুর, আমি ফকির। তুমি যে কি নাও তা তো ভেবে পাইনি। এইবার তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি পঞ্চদ্বীপে গিয়েছিলাম, সেইখান থেকেই মাত্র আসছি। পঞ্চদ্বীপে? হ্যাঁ, এতে আশ্চর্য হবে, তোমাদের মতো আমাকে পেয়েছো। আমি যেখানে খুশি যেতে পারি। তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিচ্ছুতে বাধা দিতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? বাবা অমর, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনি, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার ওই কবিরাজ এসে জোটে, তাহলে আমার মন্ত্রকেও হার মানতে হবে। না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিছু বলো না। এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না। কিন্তু যেদিন আমি ভালো হব, সেদিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। চলে যাবে? হ্যাঁ, চলে যাব। নদী, পাহাড়, অরণ্যে আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কেবলই আমার যাই যাই করতে নেই। যাই যাই করতে নেই? আচ্ছা, পঞ্চদ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ। সেখানে কোনো মানুষ থাকে না, তারা কথা কয় না, চলে না, তারা খালি গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে? সমুদ্রের ধারে হই কি, সব নীল রঙের পাহাড় আছে। আরে নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখিরা তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ! ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে গিলে গলিয়ে ঢেলে দিচ্ছে, আর তার কি নৃত্য! ওইগুলোকে ঠুংঠাং ঠুংঠাং করে বাজাতে বাজাতে কি বলি কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে এক দণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো যদি নিতান্তই তুচ্ছ একটা মানুষ বলে আমাকে এক ঘরে করে না রাখতো, তাহলে আমি সেই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার পাশে ছোট্ট একটা বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিত। আমি যদি পাখি হতো তাহলে? তাহলে ভারী একটা মুশকিলই হতো। শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না, বোধহয় এতে তোমার কিছু লোকসানই হতো। আর তো আমার চললো না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি। আমি চললো। মশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে। গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তুলতি বয়ে পঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে ভুলে গেছে তাদের গ্রামে তার বঞ্জির বিয়ে, তাই সে কর্মীপাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্চিটির বিয়ে দেবে। বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকের নোলক, তার লাল ডোরে শাড়ি। সে সকালবেলা নিজে হাতে কালো গরু দুয়ে নতুন মাটি ভারে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। খাসা বউ তো। আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। বাবা ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না। আমি ফকির তোমাকে বলছি, তোমার দরকার হলে ওর ঘরে কোনোদিন বঞ্চিটির অভাব হবে না। যা যা,
তো পারা যায় না। লাল টুকটুকে বউ, এরা শুধু দুধ। ফকির, ফকির, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো সে চিঠি রওনা হয়ে বেরিয়েছে, এখন পথেই আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে। তুমি তো সব জানো দেখছি, সেই পথেই তো। আমি সব জানি ফকির। তাই তো দেখতে পাচ্ছি, কেমন করে জানো? তা আমি জানি না। আমি যেন চোখের সামনে সমস্ত দেখতে পাই, মনে হয় আমি অনেকবার দেখেছি। সে অনেকদিন আগে, কতদিন তা আমার মনে পড়ে না। বলবো? আমি দেখতে পাচ্ছি রাজার ডাকঘর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাহাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই চলে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেইখানে সেই বাঁকা নদীর পথ ধরে ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারের ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে দিয়ে সে কেবলই চলে আসছে। তারপর আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আল ধরে ধরে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা কোচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি আমার বুকের ভিতর ভারী খুশি হয়ে হয়ে উঠছে। তোমার মতো অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যা ডাকঘর, তুমি সে রাজাকে জানো? জানি বই কি, আমি যে রোজ তার কাছে ভিক্ষা নিতে যাই। সে বেশ তো, আমি ভালো হয়ে উঠলে আমিও তোমার সঙ্গে ভিক্ষা নিতে যাব। পারবো না যেতে। বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবা অমনি দিয়ে দেবে। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইবো। আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে খুব ভালো হবে। আচ্ছা বাবা, তুমি কি ভিক্ষা চাইবে? আমি তাকে বলবো আমাকে তোমার ডাকঘরে হটকড়া করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। কিন্তু বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? না না, দুঃখ নেই। আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে। কবিরাজ মশাই, হুম, আজ খুব ভালো বোধ হচ্ছে। হুম, মনে হচ্ছে সব বেদনায় চলে গেছে। দত্তমশাই, ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটি হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলছেন দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা এখন বাদ দিন। এখন বলুন ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিল, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। আমি ওকে খুব করে চারদিক থেকে আগলে সামনে রেখেছি, ওকে বাইরে যেতে দিইনি, দরজা তো প্রায় বন্ধই রাখি। হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে, আমি দেখি আমাদের সদর দরজা, ওই দরজা দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়। ওই দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও। হ্যাঁ? ওই যে জানলা দিয়ে সূর্যাস্তের হাওয়াটা আসছে, ওইটিও ভালো নয়। ওতে রোগীকে বলো জাগিয়ে রেখে দেয়। কবিরাজ মশাই, যে আপনার নয়, তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন আর বুঝি তাকে রাখতে পারবো না। তুমি যাও, এখনই বেশ ভালো করে ওই দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়ে 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটি খাইয়ে দেখো। যদি রাখবার হয় তাহলে সেটিতেই টেনে রাখতে পারবে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলে